চারিপার্শ্বে এক অদৃশ্য অথচ অবিরাম কোলাহল, যেন আশিরে ঢেউ এসে অবিরত আছড়ে পড়ছে শ্রাবণেন্দীয় অগোচর তটে। কণ্ঠস্বরে চিৎকার, উন্নত তর্জন গর্জন, বিকট উল্লাস, সব মিলিয়ে আনায়ার মনোবৃত্তির কাছে এগুলি কেবল অসহনীয় নয়, বরং তীব্র অশান্তির উদ্যোগকারী। জীবনের কোনো প্রান্তে কিংবা কোনো পর্বে এমন উন্নত জনতার মধ্যস্থ উপস্থিতির অভিজ্ঞতা তার হয়নি। অতএব এই দৃশ্য তার দৃষ্টিতে রহস্যময় ও কিঞ্চিৎ ভয়প্রদ প্রতিভাত হল। অতল আকাশের নিচে বিস্তৃত পঞ্চমুখর প্রাঙ্গণ জুড়ে সম্মুখ পঞ্চাং কিংবা পার্শ্বে সর্বোচ্চ লাল ও কালো রঙের আলোকিশোরী স্রোত প্রবাহিত হচ্ছে। বিরাটাকার ব্যানার, উঁচু বোর্ড, প্রতিটি চিত্রপটে অঙ্কিত শুধু একটি মাত্র নাম, ভিকে। সমগ্র পরিবেশ যেন গাঢ় রক্তিময় শ্যামবর্ণ আভায় আবদ্ধ। আনায়ার মনে হলো এ কোনো সঙ্গীতা অনুষ্ঠান নয়, বরং এক দুঃস্বপ্নময় অবস্থাময় নাট্যমঞ্চ, যেখানে উল্লাস ও ভয় রেখা অবিচ্ছিন্নভাবে মিলেমিশে গিয়েছে। আনায়ার কাছে জায়গাটা কানের কনসার্ট কম হওয়ায় মুভির থিয়েটার মনে হচ্ছে। স্টেজের নিম্ন প্রান্তে শুভ্রতায় আসন্ন এক অল্প বয়সী রমণী তথা আনায়া দাঁড়িয়ে রয়েছে। গায়ে হলুদ বর্ণের কুর্তি, গলার উপর দিয়ে সরল রেখায় নেমে এসেছে ওড়না। ঠান্ডা রজনীয় বুকে দাঁড়িয়েও ভিড়ে অদম্য উত্তাপে শরীর যেন উদ্দীপ্ত হয়ে উঠেছে, কপাল বেয়ে ঘাম ঝরছে প্রতিক্ষণেই। বহুক্ষণ পূর্বেই সে তার এলোমেলো কেশ গুটিয়ে খোপা বেঁধেছে। বিরক্তিতে সংবিলিত দৃষ্টিতে একবার পশ্চাতে তাকাতেই দেখল শতাধিক কিংবা সহস্রাধিক মুখ উদ্যতিত চিৎকারে কারো প্রতীক্ষা করছে এবং সম্ভবত কণ্ঠে উচ্চারণ করছে, ভিকে ভিকে। আনন্দোচ্ছ্বাস, লম্ফস ঝম্পস, উন্মাদনা কিংবা অস্থির চেঁচামেচি সবই হচ্ছে সমান তালে, অথচ সেই প্রতীক্ষিত পুরুষের কোনো চিহ্নই নেই। হঠাৎ তার চোখ পড়ল হাত ঘড়ির দিকে, রাত 12:17। মনে পড়ে গেল সে এখানে উপস্থিত হয়েছিল রাত 11টায়। তবুও এই 1 ঘন্টার প্রতীক্ষা যেন অনন্তকালের মতো দীর্ঘ হয়ে দাঁড়িয়েছে। তার মনে সংশয় জেগেছে এই ভেবে যে কবে বা কিভাবে এখান থেকে ফেরা সম্ভব হবে। ঠিক তখনই পার্শ্বে দাঁড়ানো নীলচে চেক শার্ট ও কালো রঙের প্যান্ট পরিহিত এক শ্যামবর্ণ যুবক ইমন শ্রীগন্ধ কণ্ঠে আনায়া উদ্দেশ্য প্রশ্ন করল, কি হলো আনায়া, বাড়ি যাবে? আনায়া মুখ ফিরিয়ে সংযত অথচ স্পষ্ট বলল, ইমন ভাই, রাত তো অনেক হয়েছে, বাড়িতে তো ফিরতেই হয়, কিন্তু আপনি আমাকে যে কাজে নিয়ে এসেছেন তাই তো বলছেন না। আবার এই কনসার্টে আমার কি কাজ সেটাও বললেন না। আমাকে কি কোনো কনসার্ট ম্যানেজমেন্টের কাজ করতে হবে নাকি? কিছুই তো বুঝতে পারছি না। আর এই মানুষগুলো তখন থেকে ভিকে ভিকে করে যে চিল্লাচ্ছে, তা সেটা কি এই ভিকে শুনতে পারে না নাকি? না, আবার তিনি জানেই না আজকে তার কনসার্ট আছে। শেষের প্রশ্নে কৌতূহল বিস্ময় সুর থাকায় ইমন মৃদু হেসে উঠল। এত তাড়াহুড়ো করো কেন? এত তাড়াহুড়ো করো না আনায়া, কিছু সময় ধৈর্য ধরো। আনায়া সামান্য ভ্রু কুঁচকে মুখল বাঁকালো। মুহূর্তে বাম গালে গভীর টোল ফুটে উঠল। ডান গালে ক্ষুদ্র একটি টোল রয়েছে, কিন্তু বাম দিকের মতো প্রকট নয়। সেই দৃশ্য দেখে ইমনের চোখে কোমলতা ভেসে উঠল। মেয়েটিকে সে সবসময় আপন ছোট বোনের মতোই ভেবেছে, অথচ প্রায়ই বিস্মিত হয় কিভাবে এত অল্প বয়সী হয়েও আয়না এক দুঃসহ জীবন সংগ্রামে ভার বহন করে চলেছে। কি ছিল না তাদের? সবই তো ছিল। শুধু আনায়ার বাবার বাজে অভ্যাস আর স্বভাবের কারণে আনায়া আর ছোট বোনটার আজ এই অবস্থা। মাঝে মাঝে তার আনায়ার বাবার উপর রাগ উঠলেও আনায়ার মাঝে কখনোই তার বাবার বিরুদ্ধে একটুকু রাগ কিংবা ক্ষোভের দেখা পায়নি ইমন। যে বাবার জন্য তাদের আজ পথে বসার মতো অবস্থা, সেই বাবার জন্য দিন রাত কেটে যাচ্ছে এই মেয়েটা। আশা শুধু একটাই, তাদের বাবা যেন সুস্থ হয়ে যায়।
বয়স আর কতই হবে, 19, 20 কিংবা 21। 2 বছরও হয়নি কলেজ শেষ করে ভার্সিটিতে উঠেছে, আর কিছুদিন আগেই তো ভার্সিটির সেকেন্ড ইয়ারে উঠলো। অবশ্য তার জীবন যুদ্ধটা তো সে অনেক আগেই শুরু হয়ে গিয়েছে, সেই ক্লাস 9 কি 10-এ থাকতেই। ইমন এক মনে এসব ভাবতে ভাবতে পাশ থেকে আনায়া বলল, ও ইমন ভাই, কিছুই তো বললেন না। আনায়ার কথায় ধ্যান ফিরতেই ইমন মুচকে এসে বলল, আচ্ছা তাহলে বলছি, তার আগে এটা বলো, তুমি কি সত্যিই ভিকে কে চেনো না? আনায়া ইনোসেন্ট মুখ নিয়ে বলল, না তো। ইমন অবাক সুরে বলল, কি বলো? পুরো দেশ ভিকে এর জন্য পাগল, আর মেয়েদের কথাটা হয় বাদই দিলাম, ছেলেরাই তো ভিকে এর কনসার্টে আসার জন্য কি পাগলামিটাই না করে। আর তুমি বলছো ভিকে কেই চেনো না? আচ্ছা তুমি কি গান পছন্দ করো না নাকি? আর সোশ্যাল মিডিয়াতেও কি ভিকে কখনো দেখোনি? আনায়া মনে মনে একটু বিরক্ত হলো। সে জিজ্ঞেস করছে একটা, আর এই ইমন ভাবে বলছে আর একটা। আরে সে তো বললেই এই ভিকে কে সে চেনে না, আর তাকে চেনেই বা তার কাজ কি? সবাইকে যে চেনে রাখতে হবে এমনটা না। কিন্তু ইমনকে এসব কিছু না বলে তার হাতে থাকা বাটন ফোনটা দেখিয়ে বলল, ভাইয়া আপনি তো জানেনই আমার বর্তমান অবস্থা কি। হ্যাঁ, গান আমার ভালোই লাগে, কিন্তু এই পরিস্থিতিতে 2-1টা গান ছাড়া তেমন কিছু শোনার সময়টাও ব্যস্ততার জন্য হয়ে ওঠে না। আর আগের যে স্মার্টফোনটা ছিল সেটা তো বাবার চিকিৎসার জন্য কলেজে ওঠার কিছুদিন পরই বিক্রি করে দিয়েছিলাম। তারপর আবার আমার সোশ্যাল মিডিয়ার খোঁজ খবর নেওয়াটা তো এক প্রকার বিলাসিতা। আর এমনিতেই এসব রকস্টার ফকস্টারদের বিটওয়ালা লাফালাফি গান আমার পছন্দ না, শুনলেই আত্মা কেঁপে ওঠে। আমার জন্য এই বাটন ফোনে ডাউনলোড করা 2-1টা পছন্দের গান শুনতে পারলেই শান্তি। আনায়ার শেষের কথাটুকু শুনে ইমন আবারও হেসে ফেলল, তবে আবারও কৌতূহল নিয়ে। আনায়াকে জিজ্ঞেস করলো, 1 মিনিট, তোমার জন্য তো রিহান বিদেশে যাওয়ার আগেই একটা ফোন দিয়েছিল, মানে ওই ফোনটা তো আমি আর রিহান দুজনেই মিলে কিনেছিলাম। ও তোমাকে ফোনটা দেয়নি? ভাইয়া আপনি হয়তো জানেন আমি কোন ধরনের মেয়ে। রিহান আমার আর আমার পরিবারের জন্য যথেষ্ট করেছে, কিন্তু বিয়ের আগে কিংবা পরে যখনই হোক না কেন, আমি খুব প্রয়োজন ব্যতীত কোনো কিছু ওর কাছ থেকে নিতে চাই না। আমার ইচ্ছা সবসময় আমি নিজে থেকে কিছু করব। অন্যের ওপর নির্ভরশীল হওয়াটা মোটেও আমার পার্সোনালিটির সাথে যায় না। তাই ফোনটা আর নেওনি, তাই তো? আনায়া নমনীয় কণ্ঠে বলল, হুম। কিন্তু পরক্ষণেই আবার বলে ওঠে, এসব ছাড়ো, আপনি এটা বলুন আমাকে, এখানে কিসের জন্য নিয়ে এসেছেন? আর এই ভিকে নাকি এই বেটাই এখনো আসে না কেন? আমার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে। ভিকে স্যার ইচ্ছা করেই আসছেন না, উনি স্টেজের পেছনে তার রুমে বসে আছেন। আনায়া অবাক হয়ে ইমনকে দেখে বলল, ইচ্ছে করেই আসছে না মানে কি? এতগুলো মানুষকে তাহলে এভাবে অপেক্ষা করাচ্ছেন কেন? এসব করে উনি কি মজা পাচ্ছেন? এদের আওয়াজ কি ওনার কানে যাচ্ছে না? আশ্চর্য, বেটা বয়টা নাকি? আশ্চর্য, বেটা বয়রা নাকি? আনায়ার কথায় ইমন হেসে ওঠে। শুনবে কিভাবে? তার কানে হয়তো এখন হেডফোন লাগানো। যখন তার ইচ্ছা হবে ঠিক তখনই আসবে। এদের চিল্লাচিল্লি কিংবা ভালোবাসা কোনো মূল্য নেই তার কাছে। যতটুকু আমার মনে হয়েছে। আনায়া কিছু অবাক হয়ে বলল, তাহলে এগুলো আবার কেমন সেলিব্রিটি? নিজের ভক্তদের প্রতি যদি কোনো ভালোবাসা না থাকে? আর সত্যি বলতে আমি এই ভিকে এর নাম ভার্সিটিতে আমার ফ্রেন্ডের কাছ থেকে আগেই অনেকবার শুনেছিলাম।
বিশেষ করে ইরার কাছে ও তো নাকি ভিকের ফ্যান। কিন্তু ওদের একে নিয়ে এত মাতামাতি দেখে আমার এর সম্পর্কে জানার ইন্টারেস্ট প্রথম দিনই উড়ে গিয়েছে। আর এখন আপনার কথা শুনে মনে হচ্ছে এই ভিকে আমার জীবনে দেখা সেরা খারাপ মানুষগুলোর তালিকায় পড়বে। শেষের কথাগুলো আনায়া প্রচণ্ড বিরক্তি নিয়ে বলল, যা দেখে ইমন আবারও মুচকি হাসলো। কিন্তু আনায়ার এই ইমন ভাইয়ের সব কথায় মুচকি মুচকি হাসাটাই বিরক্ত লাগছে। হঠাৎই আনায়া কিছু একটা ভেবে আবারও বলল, আচ্ছা 1 মিনিট, আমি এই ভিকে বলছি, বাকি সবাই তো তাই বলছে, তাহলে আপনি কেন ওনাকে স্যার করছেন? আর উনি যে ওনার স্টেজের পেছনে তার রুমে বসে হেডফোনে গান শুনছেন, তা আপনি কি করে জানলেন? ইমন আবারও মুচকি হেসে বলে, আমার জবটা যে কি আনায়া। আনায়া হুট করে কিছু একটা ভেবে বলল, আপনি বলেছিলেন আপনি পিএ ড্যাটমিন। 1 সেকেন্ড, এই ভিকে এর পিআই আপনি? ইমন মুচকি হেসে বলল, জি ম্যাডাম। কিন্তু আনায়া মনে প্রশ্ন জাগলো অন্য কিছু, তাহলে আপনি এখানে কি করছেন? আপনার তো এখন ওনার সাথেই থাকা কথা, তাই না? আমার জন্য আবার আপনি এখানে আসেননি তো? আসলে এখনই চলে যান, তাহলে আপনার চাকরি নিয়ে টানাটানি। আনায়ার কথা শেষ হওয়ার আগেই ইমন বলল, আরে থামো থামো, হুট করে তোমার কথা ঝুরি চালু হওয়ার অভ্যাসটা আর গেল না। তুমি যা বলছো তেমন কিছুই না। ভিকে স্যার আমাকে তার আশেপাশে যেতে না করেছেন। বলতে পারো তার আশেপাশে যেন অন্য কেউ না যায়, সেটা দেখতে বলেছেন। আর আজ যদি তার ইচ্ছা হয় তবেই তিনি স্টেজে আসবেন, নয়তো না। আবার তার ইচ্ছা হলেই আমাকে ডাকবে, না হলে নয়। আশ্চর্য, অদ্ভুত লোক। আনায়া কথাটা বলে আবারও তার মুখটা কিঞ্চিত বাঁকাতেই গালে আবারও সেই টুলের দেখা মিলল। পরক্ষণেই আবার সে স্বাভাবিক হয়ে ইমনকে জিজ্ঞেস করল, আচ্ছা ভাইয়া, এই ভিকে এর ফুল ফর্ম কি? এটা তো কোনো নামের শর্ট ফর্ম মানে হচ্ছে, তাই না? ঠিকই ধরেছ, ভিকে। কে চাইলেও তুমি অনেক নামই ডাকতে পারো, যেনটা সবাই ডাকে। তবে ভিকে এর ফুল ফর্ম হলো ভ্যাম্পায়ার কেনিথ। এছাড়াও অনেকে কেনিথ কিংবা ভিকে বলেই ডাকে। এখন তোমার যেটা ইচ্ছা তুমি বলতে পারো। এ কথা শুনে আনায়া যে প্রচণ্ড অবাক হলো। এগুলো আবার কেমন নাম? ভাইয়া, আপনি কি আমার সাথে মজা করছেন? ইমন হেসে বলল, জানতাম তুমি এটাই বলবে, কিন্তু আমি মজা করছি না। কেনেথ না হয় বাদ দিলাম, কিন্তু কোনো বাবা মা তার সন্তানের নাম ভ্যাম্পায়ার কিভাবে রাখে? নাকি উনি নিজেই এটা স্টাইলের জন্য রেখেছেন? রাখলেও এটা আবার কেন নাম হলো? সি, আরে তুমি ভুল বুঝছো। এ নাম উনি কিংবা তার বাবা মা কেউ রাখেনি। আমি ওনার পিএ হয়েছি, বেশি দিন তো হয়নি। তবে ওনার নাম নিয়ে আমারও আগে থেকে আগ্রহ ছিল, কিন্তু তার আসল নাম কোথাও পাইনি। তার নামের শর্ট ফর্ম আগে থেকেই ভিকে ছিল, তবে শুধু তার নামটা জানা ছিল, সেটা হলো কেনিথ। কিন্তু এই ভিকে এর অর্থ কেউ জানে না। আর এই ভিকে ভ্যাম্পায়ার বানিয়েছে তো তার ফ্যান ফলোয়ার কিংবা সাধারণ জনগণে? মানে কি? এত বড় রকস্টার আর তার পরিচয় তো দূরের কথা, পুরো নামটাই কেউ জানে না। আর জনগণ কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই? মানুষের নাম ভ্যাম্পায়ার রাখে কিভাবে? উনি কি কোনো রক্তচোষা বাদুড় নাকি? আনায়া, মানুষ তো আর এসব নাম এমনি এমনি দেয়নি, এর পেছনেও যথেষ্ট কারণ আছে। বাদুড় কিংবা ভ্যাম্পায়ার যেমন রক্ত পছন্দ করে, তেমনি ভিকেও রক্ত পছন্দ করেন। আনায়া মুখ কুঁচকে অবাক হয়ে বলল, মানে? কেনি স্যারের যখন প্রচণ্ড রাগ ওঠে, অবশ্যই এমনিতেই তিনি সবসময় রেগেই থাকেন, কিন্তু যখন কেউ তাকে ইচ্ছা করে রাগিয়ে দেয়, তখন তিনি যতক্ষণ না পর্যন্ত নিজে
হাতে মেরে মেরে ব্যক্তিটাকে একদম রক্তাক্ত করে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি কখনোই শান্ত হয় না। এমনকি সবাই মিলে আটকাতে গেলেই অবস্থা আরো বেহাল পর্যায়ে চলে যায়। মূলত কথা, তিনি রক্ত দেখে হয়তো শান্তি পান। আনায়া বিস্মিত হয়ে ইমনকে দেখতে লাগলো আর বলল, কি বলেন এইসব? ইনি পিশাচ টিশাচ নাকি? আর যাকে ধরে মারে সে পুরো পুলিশকে জানায় না? জানালেও তো ওনার জেল হওয়ার কথা। ইমন এবার হেসে ফেললো আনায়ার কথায়। আজকালকার দুনিয়াবাদী সম্পর্কে তোমার ধারণা তো দেখছি একটু বেশি কম আছে। বইন, উনি ভিকে, সাধারণ কেউ না। তুমি ভাবছো এগুলো হয়তো তার গোপন বিষয়, যেগুলো মাঝে মধ্যে মিডিয়ায় বের হয়ে আসে আর সবাই জেনে যায়, কিন্তু বিষয়টি এমন না। তিনি যতবারই এরকম করে কাউকে নৃশংসভাবে মেরেছেন, সেগুলো সব লোক সম্পর্কে এরকমই কোনো কনসার্টে। আমি তো যার দোয়া করছি আজকে আর কোনো ঝামেলা না বাঁধুক, না হলে আমার ধর তো করে ভিকে। কিন্তু এদিকে যত পুলিশ কাগজপাতি নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় আমায়। ইমনের সব কথা শুনে আনায়া মাঝে সত্যি সত্যি বিস্ময়ে জোয়ার বয়ে গেল। তার মাথায় তো ঢুকছে না যে এমন একটা মানুষ এই শহরে দিনের পর দিন নিজে কর্ম অপকর্মের, যেটাই বলি না কেন, চালিয়ে যাচ্ছে, অথচ কেউ কোনো পদক্ষেপই নেয়নি। আনায়া আবারও ইমনকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া, ওনার কি মাথায় সমস্যা আছে নাকি? আমার তো তাই মনে হচ্ছে, কিন্তু পুলিশ ধরে ওনাকে শায়েস্তা করতে না পারুক, কিন্তু কেউ ধরে মানসিক চিকিৎসা করলেই তো পারে। আমি নিশ্চয় উনি একটা পাগল। ইমন আবার হেসে বলে, হতে পারে। স্যারকে আজ পর্যন্ত আমি ঠিকভাবে বুঝতে পারিনি। আচ্ছা, উনি কি খ্রিস্টান কিংবা অন্য ধর্মের? আসলে নামগুলো কেমন যেন একটু, এই বিষয়ে ঠিক আমিও কিছু বলতে পারবো না। তবে নামগুলোর সাথে কিন্তু তার পার্সোনালিটির সম্পূর্ণ মিল রয়েছে। যেমন কেনেথ অর্থ হলো নিপুণ ভাবে তৈরি, সুদর্শন কিংবা আগুনের শিখা, এই সবগুলো বৈশিষ্ট্যই কিন্তু তার মাঝে রয়েছে। তুমি জানো, আমি যদি মেয়ে হতাম তাহলে নিশ্চয় স্যারের উপর ক্র্যাশ ট্র্যাশ খেয়ে ফেলতাম। ইমনের কথায় আনায়া হেসে ফেলল। কিন্তু আমি কখনোই পড়ব না, যেহেতু তাকে আমি এখনই ঠিকভাবে দেখিনি। কিন্তু আমার কাছে সবচেয়ে সুদর্শন পুরুষ রেহানি। ইমন গলা ঝেড়ে কেসে বলল, রেহান? কিন্তু আমার বন্ধু। আনায়া মুচকি হেসে বলল, আপনি রেহানের বন্ধু কম, আমার বড় ভাই বেশি। কিন্তু এসব কথা তো বহুত হলো, আসল কথাই তো বললেন না। আমাকে এই জায়গায় নিয়ে আসার কারণটা কি? রেহান বলল, দেখেন তো, আমি কোনো প্রশ্ন না করেই এখানে চলে এসেছি। এক মিনিট ভাইয়া, আপনি আবার আমাকে এই ভিকে এর আন্ডারে কোনো জবের অফার করতে নিয়ে আসেননি তো? তেমনটা হলে কিন্তু আমি সাফ জানিয়ে দিচ্ছি, আমি এইরকম রক্তচোষা বাহাদুরের হয়ে কোনো কাজকর্ম করতে পারবো না। আনায়া কথাবার্তা শুনে ইমন হেসে বলল, আর কিছু করার নেই। তুমি যা ভাবছো তেমন কিছুই। স্যালারি যথেষ্ট ভালো। তুমি জবটা করলে আমার মনে হয় না আগামীতে তোমার পরিবার নিয়ে এখানকার মতো কষ্ট করে চলতে হবে। আজ তোমার বাবার দোষের জন্য। ইমন কথা শেষ হওয়ার আগেই আনায়া অমায়িক হেসে বলল, ভাইয়া, বাবা অতীতে যেটাই করুক না কেন, সে আমাদের বাবা। প্লিজ আমার সামনে তাকে নিয়ে কিছু বলবেন না। আচ্ছা, সরি। আমি এমনিতেও তেমন কিছু বলতে চাচ্ছিলাম না। আর তোমাকে আরও একটা বিষয় জানানোর ছিল। আমি ভিকে স্যারের পিএ, এর চাকরিটা ছেড়ে দেব। আনায়া অবাক হয়ে বলল, কেন? উনি কি আপনাকে? আরে তুমি যা ভাবছো তা নয়। আমার সরকারি চাকরি হয়ে গিয়েছে। আজকাল সব জবের চেয়ে গভর্নমেন্ট জবটাকেই মানুষ বেশি গুরুত্ব দেয়। এমনিতেই ভিকে স্যারের পার্সোনাল
অ্যাক্সিডেন্ট হওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। ওনার মতো মানুষ পৃথিবীতে কমই আছে, কি বললেন? এখন সাইকোরাও এত ভালো মানুষ হয় নাকি? আনায়া কথা শুনে ইমন মনে মনে বলল, আমি কখন বললাম উনি ভালো মানুষ? উনি যে কি সেটা উপরওয়ালাই আর উনি নিজেই জানেন। বইন তুই তো ওরে দেখিস নাই, ওই কি জিনিস তুই কেমনে জানবি? আল্লাহ আল্লাহ করে আমি এখন তোকে ম্যানেজ করে নিজে বাঁচতে পারলেই হলো। এদিকে আনায়া ভারী বিরক্ত হলো। এমনিতেই রাতের বেলা পাগল ছাগলদের কারখানায় নিয়ে এসেছে, তার উপর আবার কিছুক্ষণ পরপরই এই ইমন ভাই কোথায় হারিয়ে যায় কে জানে। আবার সেটাই জিজ্ঞেস করে, তাতেই হাসতে থাকে। ও ইমন ভাই, এখন এটা তো বলেন আমাকে কিসের জন্য, কিসের জবাব দেওয়ার হবে? প্লিজ ভাইয়া, যেটাই হোক না কেন, কোনো আমাকে পাগলা বাহাদুরের আশেপাশে থাকতে হবে এমন কোনো কাজ দিবেন না প্লিজ। আরে আগেই তুমি ভিকে স্যারকে বারবার কি কি বলে যাচ্ছ, তুমি তো ঠিক করে তাকে দেখোই নাই। ইমনের কথা শেষ হওয়ার আগে হঠাৎ পেছন থেকে আসা শত শত মানুষের চিল্লানোর আওয়াজে ইমন চমকে উঠল। এদিকে আনায়া এত আওয়াজ সহ্য করতে না পেরে দুই হাত দিয়ে কান চেপে ধরল। কিছুক্ষণ পর আওয়াজটা একটু কমতেই আনায়া হাত নামিয়ে ইমনের দিকে তাকালো। ইমন তাকে সামনে স্টেজের দিকে ইশারা করে বলল, ভিকে চলে এসেছে। আনায়া স্টেজের দিকে তাকিয়ে দেখলো ব্ল্যাক আর রেডের কমিশনের একটা জ্যাকেট পরা সুষম দেহ গঠনের এক বড়সড় মানুষ, এক হাতে একটা লাল কালো রং এর গিটার নিয়ে দাঁড়িয়ে আছে। জ্যাকেটের ভেতর কালো রং, লাল রং এর টি শার্ট আর নিচে কালো রঙের ডেনিম প্যান্ট, পায়ে পরা লাল কালোর কমিশনের হেভি হাই থ্রিফট বুট জুতো। আনায়ার মাঝে আরো একটা প্রশ্ন জাগে, এই লোকটা সবকিছুই এমন লাল কালো করে একদম রক্তের ফুল প্যাকেজ সেজে এসেছে কেন? পরক্ষণেই মনে হলো এনাকে তো সবাই ভ্যাম্পায়ার কেনেথ এমন এমনি এমনি বলে না, এটা তো মানুষ না, রক্ত চোষা বাদুড়। তবে মনে মনে আবল তাবল যেটাই বলুক না কেন, এই লোকটাকে তার মারাত্মক ফর্সায় কোনো অ্যাকশন ফিল্মস হিরোর চেয়ে কম কিছু মনে হলো না। তবে পুরো লুকিংটা তার কাছে কোনো সিনেমার হিরো না, বরং হলিউডের বিখ্যাত হ্যান্ডসাম কোনো ভিলেন মনে হচ্ছে। আনায়া আবারও খেয়াল করলো মাথার হালকা কার্লিং ডাফ কফি ব্রাউন কালারের চুলগুলো ঘাড় পর্যন্ত এসে ছুঁয়েছে। কিন্তু আনায়ার মনে সন্দেহ জাগে, এই চুলে আদৌ আজ চিরুনি পড়ছে কিনা কে জানে। তার তো দেখে এমন কিছু মনে হচ্ছে না। ছেলে মানুষ হয়ে এত সুন্দর চুল, অথচ কেমন এলোমেলো পাখির বাসা বানিয়ে রেখেছে। হাতে কালো রঙের ব্রেডেড লেদার ব্রেসলেট, কিন্তু এই রাতের বেলায় কালো সানগ্লাস। আবার এতগুলো মানুষের ওনার জন্য চিল্লাচিল্লি করে স্বাগতম জানাচ্ছে, অথচ তার মধ্যে কোনো হেলদোলি নেই। আচ্ছা, একে রকস্টার বানিয়েছে তাকে। এখন নিশ্চয় হিন্দি ইংরেজি বাংলার জগা খিচুড়ি বানিয়ে চেঁচানো শুরু করবে, আর তার সাথে সাথে এই ফ্যান নামক গাধাগুলোও লাফাবে। ইমন ভাই যে আজ তাকে কেন নিয়ে এসেছিল কে জানে। কিন্তু একটু পরেই এসে আনায়ার একটা ধারণায় পুরো ছাই পড়ে গেল। যখন তার ধারণা মতো এই রক্তচোষা বাদুড়টা গিটারের সুর তুলে গান গাইতে লাগলো, ও ভোমর রে, কইও 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 রে ভোমর, রাধারে বুঝাইয়া, কইও 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 রে ভোমর, রাধারে বুঝাইয়া, মই কৃষ্ণ মইরা যামু রাধা হারায় হইয়া রে, ভোমর কইও গিয়ে। এতটুকু শুনিয়ে আনায়া চমকে উঠল। আনায়া একবার আশেপাশে তাকিয়ে দেখলো এই ভিকে এর গানে তালে সবার মাঝেই উচ্ছ্বাসের জোয়ার। এটা তো সেই গানটা যেটা সে প্রতিদিন একবার হলেও শুনে থাকে। বলতে গেলে এটা ওর প্রিয় গান।
ছোট বাটন ফোন চালিয়ে সে যেই গানটা প্রতিদিন শুনে সেটা বের করে একবার কানে চেপে ধরলো। কিছুক্ষণ তার ফোনের গানটা শোনার পর এবার স্টেজে গাইতে থাকা ব্যক্তির গানটা শুনলো। এরে, এটা কি হলো? তার কাছে বিষয়টি বিস্ময়কর লাগলো। একদম সেম গানের সুর, সেম গানের টোন, গিটারের সুরে আওয়াজটাও একদম সেম। তার মানে তার প্রিয় গানটা এই লোকটাই গেয়েছে। হুট করে আনায়ার চোখ মুখে প্রফুল্লতায় ভরে উঠল। হাসি মুখ নিয়ে মনে মনে কয়েকবার নিজের ছোট বোন ইরাকে কয়েকবার ধন্যবাদও দিয়ে দিল। তার বোনই মূলত এই ভিকে এর গানের বিশাল বড় ফ্যান। কিছুদিন পর পরই তার বাটন ফোনটাতে বন্ধু কিংবা দোকানে টাকা দিয়ে এই ভিকে এর গান ডাউনলোড করে নিয়ে আসে। তেমনি একদিন ওকেও কয়েকটা গান ডাউনলোড করে দিল। এই গানটা ওর সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়। এরা যদি জানে ও ভিকে এর কনসার্টে এসেছে, তাহলে তো মেয়েটা আফসোসে মরে যাবে। বারবার বলবে আমি কেন তাকে নিয়ে এলাম না। আনিয়ার মুখের উচ্ছ্বাস দেখে ইমন খেয়াল করে বলল, কি হয়েছে? একটু আগেই তো ভিকে গালাগালি করছিলে, এখন আবার ওর গান শুনে দেখে মনে হচ্ছে তুমি প্রচুর চিল মুড়ে আছো। তুমি আবার ভিকের গান শুনে ফ্যান ট্যান করলে নাকি ওর চেহারা দেখে কাশ খেলে? গান শুনে ফ্যান হলো প্রবলেম নেই, কিন্তু ক্র্যাশ ট্যাশ খেয়ে গেলে কিন্তু রিহান আমাকে উষ্ঠা দিয়ে আফ্রিকা পাঠিয়ে দেবে। বলবে সয়াকার লয়কার আমি দুদিনের জন্য দেশের বাইরে চলে এসেছি, আর তোকে আমার হবু বউয়ের দেখাশোনা ও চাকরি জোগাড় করে দিতে বলেছি। সেই তুই কিনা কাজের কাজ না করে এই ভিকের ওপর ক্র্যাশ খাইয়ে দিলি। ইমনের কথা শুনে আনায়া হেসে ফেলল। ক্র্যাশ ট্যাশ যেটাই খাই না কেন, বিয়ে কিন্তু আপনার বন্ধুকেই করব, কথাটা বলে দিয়েন তাকে। আনায়ার কথা শুনে ইমনে হাসলো। গানের মাঝে আবারও আনায়া ইমনকে জিজ্ঞেস করলো, আচ্ছা উনি কি ছ্যাঁকা ট্যাঁকা খেয়েছে নাকি? হঠাৎ এমন কেন মনে হলো? কেমন যেন তার গানের মধ্যে একটা ভীষণ বিরহের সুর ভেসে আসছে। মনে হচ্ছে গানটা একদম মনের গভীর থেকেই গাইছে। বাপরে, গানের মধ্যে এত কিছু নোটিস করে ফেলেছো। আমি কিন্তু এত কিছু বুঝি না। তবে এটা ঠিক যে ভিকের গান সত্যি মারাত্মক, অসাধারণ। আর সে বেশিরভাগ সময় এসব বাংলা গানগুলোতেই তার অসাধারণ গলা আর সুরে জাগিয়ে তোলে তার ভক্তদের মাঝে। তার প্রিয় হওয়ার সুবিধার্থে যে ফ্রিতে গান শোনার সুযোগ পেয়েছি, এতেই আমি ধন্য। জবটা সেরে দেওয়ার পর বিষয়টি প্রচণ্ড মিস করব। আনায়া অমায়িক হাসলো। তারপর হঠাৎ তার ঘড়ির দিকে তাকাতেই পুরো চমকে উঠল। রাত 1:30 বাজে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাড়াতাড়ি করে বলে উঠল, ভাইয়া 1:30 বাজে, চলে যাবে? একা একা তো যেতে পারবে না, আমাকেও সাথে যেতে হবে। আচ্ছা এই গানটা শেষ হোক, তারপর আমি স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে তোকে বাড়িতে দিয়ে আসবো। আপনাকে তো আবার এখানে আসতে হবে তাই না? তাহলে এত তাড়াহুড়ো করতে হবে না। আমি বরং কনসার্ট শেষ হওয়া পর্যন্তই অপেক্ষা করি। এতক্ষণে এরা হয়তো বাবাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, এটাই ভালো হবে। এ কারণেই তোমাকে এখানে নিয়ে এসেছি। মানে তোমাকে ভিকে এর সাথে দেখা করাবো। এই জন্যই তোমাকে এখানে নিয়ে আসা। তোমার জবটা মূলত ভিকে স্যারের সাথেই জড়িত, কিন্তু তোমার ভিকে এর প্রতি অনীহা দেখে মনে হচ্ছে তুমি আদৌ এই জব করবে কিনা কে জানে। তাই বিষয়টি নিয়ে আজ ভাবনা চিন্তা করে তারপর না হয় কাল ডিসিশন জানিও। আজ স্যালারির কথা তো বললামই, তোমার জন্য যথেষ্ট ভালো হবে। হলে পুরো
সৃষ্টিকে প্লাস আনায়া প্রচণ্ড অবাক হলো। সেখানে সে সারা মাস টিউশনি করিয়ে 10,000 টাকা পায়, সেখানে একটা চাকরিতেই এত টাকা। সে বিস্ময় হয়ে বলল, কি 60,000 টাকা মাসিক স্যালারি? এমন কি কাজ করতে হবে যার জন্য এত টাকা স্যালারি দেওয়া হবে? আমি যা করি তাই। আনায়া কপাল কুঁচকে ইমনের দিকে তাকাতেই ইমন বলল, তোমাকে বিগে এর পিএ এর জবটা করতে হবে। আনায়া আর এক দফায় বিস্মিত হলো, অনেকটা জোর আওয়াজে বলে উঠল, কি? দোতলার এক বাড়ির নিচতলায় নিজের রুমে গভীর ঘুমিয়ে আসন্ন তারেক, এহসান, ছোট মেয়ে ইনায়া, এহসান, ইরা। সেই কোন বেলায় খাবার ওষুধ খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে নিজের রুমে গিয়ে ঘুমাচ্ছে। অবশ্যই এখন ঘুমানোরই সময়। এখন যে মধ্যরাত। বড় মেয়ে আনায়ার অপেক্ষায় দুজনে বসে থাকলেও রাত বাড়তেই দুজনে ঘুমিয়ে পড়েন। কিন্তু হঠাৎই দরজা খোলা আওয়াজে তারেকের ঘুম ভেঙে গেল। যেন বুঝে গেল তার মেয়ে চলে এসেছে। অবস্থায় জোরে জোরে বলতে লাগলো, আনায়া, মা তুই এসেছিস? কিন্তু তার ডাকে সুরে কোনো উত্তর পেল না তারেক। সে আবারও বলল, মা আনায়া, তুই কথা বলছিস না কেন? তুই এসেছিস, এসে থাকতে জবাব দে। এবার কারোর কথা শুনতে পেয়ে তারেক মুচকে হাসলো। কেউ একজন হাস্যর সহিত বলল, হ্যাঁ বাবা, আমি চলে এসেছি। কিন্তু সে হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। তারেক দেখলো তার বড় মেয়ে আনায়া একটা বড় ছুরির হাতে তার দিকে এগিয়ে আসছে। তারেক শোয়া থেকে উঠে চেয়েও আর উঠে পারল না। তার শরীরে মেয়ের এই অদ্ভুত রূপ থেকে আতঙ্কে অবশ হয়ে বিছানাতে পড়ে রইল। কিছুক্ষণের মাঝে সে দেখলো আনায়া একদম তার কাছে চলে এসেছে। সে কিছুটা ভয়ার্ত গলায় বলে ওঠে, কি হয়েছে মা? তোর হাতে এত ধারালো ছুরি কেন? তারেকের কথায় আনায়া বাঁকা হাসলো। এরপর পেছনে থাকা অন্য হাতটা সামনে আনতে তারেক আরেক দফায় আটকে উঠল। আনায়া এক হাতে ধারালো ছুরি আর অন্য হাতে ধারালো চাপাতি, হাতে দুটো জিনিস কিছুক্ষণ পরপর একসাথে ঘর্ষণ করে বিদঘুটে আওয়াজ তুলতে তুলতে বলল, সরি বাবা, আমাকে ক্ষমা করে দিও। আমার এছাড়া আর কোনো উপায় ছিল না। তোমার জীবনের শেষটা যে আমার জন্যই হতে হবে। তুমি না তোমার মেয়েদের ভালোবাসো, তাহলে তোমার বড় মেয়েটার জন্য তোমার এই ছোট্ট জীবনটাকে উৎসর্গ করলে কি খুব বেশি কষ্ট পাবে তুমি বাবা? একদিকে ছুরি আর চাপাতির ঘর্ষণে বারবার তৈরি হচ্ছে এক অসহ্যকর শব্দ। তার উপর মেয়ে এমন ভয়ঙ্কর রূপে, আতঙ্কদায়ক হাসি এবং তার বলা কথাগুলো সবই যেন তারেককে আতঙ্কিত করতে তুলেছে। কিন্তু ভয়ে কয়েকবার চিৎকার দিতে গিয়ে দেখলো তার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। সে ভয়ে শুধু ছটফট করতে লাগলো। আর অন্যদিকে তার এই অবস্থা দেখে আনায়া বিস্ময়ী ভাবে হাসতে লাগলো। চলবে।